আমাকে প্রায়শই সবাই একটা কথা জিজ্ঞেস করে যে, হ্যাঁ রে, তোর এই একঘেয়ে জীবনে তোর ক্লান্তি আসে না? ক্লান্তি জিনিসটা যে কী, সেটা আমি আজ অবধি বুঝতে পারিনি। আসলে আমার চারপাশে জগৎটাকে আমি এমনভাবেই সাজিয়ে গুছিয়ে তার মধ্যে আটকা পড়ে গেছি যে ক্লান্তি জিনিসটা বা একঘেয়ে এই জিনিসটা আমার মাথার মধ্যেই কখনো আসে না। রোজকার মতো সকালে ঘুম থেকে উঠে গাছে জল দেওয়া, গাছদের পরিচর্যা করা, তাদের সঙ্গে দুদণ্ড সময় কাটানো, তারপরে অফিসের কাজ শুরু হওয়া, অফিসের বিভিন্ন ক্লায়েন্টদের সঙ্গে কথা বলা, তাদের সুবিধে অসুবিধে অভাব অভিযোগ শোনা, সেগুলোর যথাযথ একটা সুরাহার ব্যবস্থা করা, আমার টিমে যারা আমার সঙ্গে কাজ করে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের ভালো মন্দটা দেখা, এসবের মধ্যে দিয়ে দিনগুলো যে কখন কেটে যায়, সময় যে কখন কিভাবে বয়ে চলে যায় তা আমি নিজেই বুঝতে পারি না। তাছাড়া আমার পরিবার পরিজনদের ভালো মন্দ দেখার ব্যাপারটাও তো আমার। তো এসবের মধ্যে থেকে ক্লান্তি জিনিসটা এখনও আমার মধ্যে ঠিক সেভাবে গ্রাস করে উঠতে পারেনি। আমি ভগবানের কাছে সবসময় একটাই জিনিস প্রার্থনা করি, যেন ক্লান্তিবোধ এই জিনিসটা যেন আমার জীবনে কখনো না আসে। আমি যতদিন এই পৃথিবীতে থাকব ততদিন যেন প্রাণবন্ত একটা মানুষ হিসেবে আমি বেঁচে যেতে পারি। আর সেটা যদি না হয় তাহলে বুঝবো যে নিশ্চয়ই আমার চেষ্টার কোনো খামতি ছিল। এই সকালের চা খাওয়া, সেই একই রকম বিস্কিট, সকালের ব্রেকফাস্ট প্রায় একই রকম, তারপর ঠাকুরদের পুজো করা, তাদের গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক সুন্দর করে রাখা, এসবের মধ্যে ক্লান্তি জিনিসটা তো কখনোই আমার মধ্যে আসে না। অনেকেই হয়তো মনে করবেন যে জিনিসগুলো তো একঘেয়ে, কিন্তু এই জিনিসগুলো যদি আপনার জীবনে না থাকে, আপনার জীবনটা যদি একটু অগোছালো হয়, অনেকে আমাকে বলে যে জীবনটা একটু অগোছালোভাবে কাটাতে অসুবিধে কোথায়? অসুবিধে কোথাও নেই। আসলে ছোটোবেলা থেকে আমি যেভাবে বড় হয়ে উঠেছি তাতে অগোছালো জিনিসটা আমার মধ্যে ঠিক সেভাবে দানা বাঁধেনি। কারণ আমার মনে হয়েছে, আসলে আমি এর আগেও আপনাদের বলেছিলাম বিভিন্নভাবে যে ছোটোবেলায় আমি খুব একটা প্যাম্পার চাইল্ড ছিলাম না। তো সেই কারণে আমার নিজের কাজটা নিজেকেই করতে হয়েছিল, আর সবসময় সব জিনিস চাইলেই আমি পেতাম না। তার জন্য যতটুকু পেতাম ততটুকুই আমি খুব যত্ন করে রাখতাম, যাতে সেটা আমার কাছ থেকে কখনো হারিয়ে না যায়। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, তাই নতুন করে আর কিছু হারাতে চাই না। সকালের কাজকর্ম শেষ করে গেছিলাম লেক মার্কেটে এখনও পয়লা বৈশাখের বাজারটা চলছে। লক্ষ্মী গণেশ বিক্রি হচ্ছে, কারণ সামনে রবিবারই বোধহয় অক্ষয় তৃতীয়া। রবিবার আর সোমবার এই দুদিন ধরেই পড়েছে, সুতরাং এখনও লক্ষ্মী গণেশের দোকানগুলো খোলা। আজকে ভেবেছিলাম কিছু গাছও কিনবো, কিন্তু সেটা আর হলো না, কারণ বিকেলবেলা আমার এক বন্ধুর সঙ্গে, সন্ধেবেলা আমার এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল। ও কিছুদিনের মধ্যেই চলে যাচ্ছে বদ্রীনাথ দর্শনে, কেদার বদ্রী দর্শনে। তো ওকে একটা পাওয়ার ব্যাংক দেওয়ার ছিল, তো এখানে ওর সঙ্গে কিছুক্ষণ গল্প করে কাটিয়ে চলে এলাম বাড়ি। আজ সারাদিন কেমন একটা যেন ঘোরের মধ্যে কেটে গেল। এত অদ্ভুত অদ্ভুত ব্যাপারের সাক্ষী হয়ে রইলাম সারাদিন ধরে, যে কি বলবো। চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই নিজেকে ভালো রেখেছেন, নিজের যত্ন নিচ্ছেন। তাহলে চলুন দুদণ্ড একটু আপনাদের সঙ্গে আড্ডা মেরে নিই। নমস্কার। আজ সারাদিন ধরে কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পেয়েছি 2-5 মিনিট, তখনই ওই আমার যা অভ্যেস একটু নিউজ চ্যানেলগুলো ঘাটাঘাটি করা, দেখা যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। লোকাল নিউজ চ্যানেল যেগুলো আছে সেগুলোতে দেখলাম যে আজকে সারাদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা মন্ত্রীর বাড়িতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে রেড করা হয়েছে। কারণ সেই সব নেতা মন্ত্রীদের মনে করা হচ্ছে তাদের আয়ের সঙ্গে তাদের জীবনযাত্রার মানের যে মান, যেটা তার মধ্যে একটা বিস্তর অসঙ্গতি রয়েছে। তাদের হিসাব বহির্ভূত আয় যে কতটা, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। সেই কারণে বিভিন্ন জায়গায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আজকে রেড করা হয়েছে এবং সেটা বোধহয় কিছুক্ষণ আগে পর্যন্তও চলছিল। আমার প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে
যে এতদিন ধরে, অর্থাৎ এত বছর ধরে এই মানুষগুলো যেভাবে আমাদের পুরো সিস্টেমটাকে চালিয়ে এসছেন, তখন কারুর মনে হয়নি যে এই মানুষগুলোর আয় ব্যয়ের যে অসঙ্গতি সেটা কারুর চোখে ধরা পড়েনি? এখন ভোটের মুখে এসেই পুরো ব্যাপারটা ধরা পড়লো। এটা এক কথায় কি বলবো, মানে একটা লোক ভুলানো ব্যাপার। আসলে পশ্চিমবঙ্গে আমরা যেটা এত বছর ধরে দেখে আসছি, বিগত 4-5 বছর কি তারও বেশি, যে বিভিন্ন ধরনের যে সরকারি এজেন্সিগুলো আছে যেগুলো কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করেন, সেগুলো মাঝে মধ্যেই কিছু চমকপ্রদ খবর আমাদের সামনে এসে উপস্থিত করে। কিছু লোককে গ্রেপ্তার করা হয়, কোথাও থেকেও কিছু প্রচুর পরিমাণে কালো টাকা উদ্ধার করা হয়, প্রচুর স্থাবর অস্থাবর সম্পত্তির খোঁজ পাওয়া যায়, সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়, তারপর কিছু লোককে গ্রেপ্তারও করা হয়। কিন্তু তারপরে কি হয়? তারপর সেই লোকগুলো আবার জেল থেকে বেরিয়ে এসে আবার যে কে সেই। সুতরাং এই যে জিনিসগুলো চলছে বছরের পর বছর ধরে, এই যে একটা ছেলে ভুলানো একটা খেলা চলছে, এটা কবে বন্ধ হবে? আজকে যখন কারুর বাড়ি থেকে, কারুর বাড়ির বিছানার তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়, সেই টাকাটা কোথা থেকে এসছে সেটা জানতে এত বছর লেগে যায়, এত দিন লেগে যায়। তাহলে কোন সূত্র ধরে আপনারা সেই খবরটা সংগ্রহ করেছিলেন যে এই লোকটার বাড়িতে এতগুলো টাকা লুকানো আছে? তাহলে সেই সূত্রটা ধরে আপনারা কেন অনুসন্ধান করেননি? তাহলে এই যে লোকটাকে আপনারা গ্রেপ্তার করলেন, বা লোকগুলোকে আপনারা যে গ্রেপ্তার করেছেন, তাদের গ্রেপ্তারের পর তাদের মুখ থেকে আপনারা কোনো কথা বার করতে পারেননি। আর যদিও বা বার করে থাকেন, তাদের বিরুদ্ধে যে সাক্ষী বা যে প্রমাণ আপনাদের থাকা দরকার, সেগুলো আপনারা এখন অবধি জোগাড় করতে পারেননি। তাহলে দেশের মানুষের এতগুলো টাকা খরচ করে দিনের পর দিন ধরে এই এজেন্সিগুলোকে আমরা পুষছি কেন? এটা কার টাকা? এটা তো কোনো সরকারের নিজস্ব টাকা নয়। সরকারের নিজস্ব উপার্জিত অর্থে এরা তো প্রতিপালিত হচ্ছে না, এরা আমার আপনার টাকাতেই প্রতিপালিত হচ্ছে। ভোটের মুখে যখন চারিদিকে এরকম একটা কি বলবো, একটা অস্থিরতা চলছে, তার মধ্যে ব্যাপারটাকে আরও অস্থির করে সেই অনেকটা ঘোলা জলে মাছ ধরার মতো হয়ে গেল না ব্যাপারটা? লোকজন তো অত বোকা নয়। আমরাও আস্তে আস্তে, মানে কি বলবো, বীতশ্রদ্ধ থেকে আরম্ভ করে মানে কি বলবো, একটা সহ্যের চরম সীমায় আমরা পৌঁছে গেছি। এগুলো আর কতদিন চলবে? পশ্চিমবঙ্গবাসীরা এই নাটক আর কতদিন দেখবেন? এটা কিন্তু ভাববার সময় এসে গেছে। আজকে যখন এতগুলো লোকের বাড়িতে রেড করা হচ্ছে, তখন সরকার পক্ষ বিরোধী পক্ষ উভয় পক্ষই শোরগোল তুলছেন। এ বলছে না, এবার একেবারে দলের মাথাটাকে ধরে টান মারা হবে। একদল বলছে এসব হচ্ছে একটা প্রহসন। কিন্তু যারা বলছেন প্রহসন, তারাই কিন্তু জিতে যাচ্ছেন। এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারাই কিন্তু জোর গলায় বলছেন যে এত তো বলা হয়েছিল যে আমরা চোর, আমরা এত টাকা চুরি করেছি, এত কোটি কোটি তছরূপ হয়েছে। প্রমাণ কোথায়? সত্যি কথাই তো, প্রমাণ তো পাওয়া যায়নি। আজকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তার বিরুদ্ধে একটা মামলা সাজানো হয়েছিল, তাকে জেলে পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তিনি বেকসুর খালাস পেয়ে গেলেন। কি হলো? তা সেই কোটি কোটি টাকা যেটা বিরুদ্ধে, যে তার ওপর ভিত্তি করেই মামলাটা সাজানো হয়েছিল, তার সোর্সটা কোথায় সেটা কি বার করা গেল না? আজকে এখানে বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষকদের চাকরি চুরি হয়েছে। কে চুরি করেছে? কিভাবে চুরি হয়েছে? সেগুলো জানার অধিকার তো আমাদের আছে। একজন প্রাক্তন মন্ত্রী বাড়ির থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হলো, সেই টাকাগুলো কোথা থেকে এলো সেটা কেউ আজ অবধি ধরতে পারলো না। কেন? তাহলে এসবের দরকার কি? যেরকম যা চলছে সেরকমই চলবে। আজকে যখন প্রথম পশ্চিমবঙ্গের মানুষ দেখলো যে একজন মানুষের বাড়ি থেকে এত কোটি কোটি টাকার সোনার গয়না, টাকা পয়সা এসব উদ্ধার হচ্ছে, তারপরে অন্তত দুটো নির্বাচন তো চলেই গেছে, তারপরেও তো আমরা কিছু জানতে পারিনি। একটা লোকসভা নির্বাচন চলে গেছে, একটা বিধানসভা নির্বাচন আমাদের দোরগোড়ায়,
আগামী সপ্তাহ থেকেই তার নির্বাচন প্রক্রিয়াটা শুরু হবে। তা আমাদের জানার কোনো অধিকার নেই? এর আগেও এখানে চিটফান্ড নিয়ে প্রচুর কেলেঙ্কারি হয়েছে। একজন চিটফান্ডের মালিকই কিছুদিন আগে জামিন পেলেন, তার বিরুদ্ধেও কিন্তু কোনো প্রমাণ আজ অবধি সেরকম জোরালো কোনো প্রমাণ কেউ হাজির করতে পারেননি, অথচ লক্ষ লক্ষ লোক কিন্তু তার সঞ্চয় সেই সম্বলটুকু দিয়ে সেখানে বিনিয়োগ করেছিলেন এবং তিনি নিঃস্ব হয়েছেন, পথের ভিখিরি হয়ে গেছেন। কিন্তু আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। সুতরাং এখন সময় এসেছে আমাদের সংগঠিতভাবে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তোলার। যারা চোর তাদের সত্যিই খুঁজে বের করতে হবে, যারা সমাজের শত্রু তাদের সত্যিই খুঁজে বার করতে হবে। এই নাটকটা প্লিজ বন্ধ করুন আপনারা। এইভাবে লোকের মন জয় করা যায় না। এইভাবে কেউ আপনাদের কোনো দিনও বিশ্বাস করবে না। কেন করবে? আপনাদের কাছে তো কোনো প্রমাণই নেই। আপনারা প্রমাণ নেই না, আপনারা প্রমাণটা খুঁজে বের করতে চান না, আপনাদের সদিচ্ছার অভাব আছে। এটা পরিষ্কার করে জোর গলায় আমাদের বলতে হবে। আজ অভয়া যেভাবে নিগৃহীতা হয়েছিলেন তার কর্মক্ষেত্রে, সেটা কি সত্যিই একজনের দ্বারা সাজিত হয়েছিল? একজন সাধারণ মানুষ হিসেবে তো আমার মনে হয় যে না, সেখানে একটা বড় চক্র কাজ করছিল। সুতরাং এই চক্রের মেইন মাথা কারা? কোথায় গেল তারা? তারা তো আজও আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। কালকে যে আমার বাড়ির কারুর সঙ্গে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না তার গ্যারান্টি কোথায়? অথচ আমাদের দেশে একটা নির্বাচিত সরকার আছে, একটা খুব গর্ব করে বলার মতো একটা আইন ব্যবস্থা রয়েছে। তাহলে কি সবটাই প্রহসন? তাই আসুন সংগঠিতভাবে এই প্রতিবাদ করুন। এই নাটক আর চলতে পারে না। আমরা পশ্চিমবঙ্গবাসীরা একেবারে হতাশ। কী আর বলবো বলুন? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এত সব কিছু দেখেও নিজেকে কিন্তু একটু ভালো রাখার চেষ্টা করবেন। নিজের সাহায্যের হাতটা বাড়িয়ে দিন, নিজের সাহায্যের হাতকে প্রসারিত করুন আপনার সমাজের জন্য, প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য। আজ আসি, নমস্কার।